অ্যাক্সিলারেশন বা যাকে আমরা বলি ত্বরণ। ত্বরণ বলতে কি বোঝায়? আচ্ছা, ত্বরণ মানে হচ্ছে যে আসলে বেগ বৃদ্ধির হার, রাইট? অর্থাৎ আমাদের ত্বরণ সমান আমি এইভাবে লিখতে পারি, ডেল ভি বাই ডেল টি। আমি এভাবে ত্বরণকে লিখে দিতে পারি। অর্থাৎ আমাদের বেগ বৃদ্ধির যে হার তাকে আমি ত্বরণ বলবো। হার কাকে বলে? আসলে হার বলতে বোঝায় আমার সময়ের সাথে বেগের যে বৃদ্ধি, সেটাকে আমি বলবো বেগ বৃদ্ধির হার, রাইট? অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ কতটুকু বৃদ্ধি পাচ্ছে তাকে বলবো আমি ত্বরণ। তবে আরেকটা কথা আমি বলে রাখি, সময়ের সাথে বেগ হ্রাসের হার, আমি সময়ের সাথে বেগ হ্রাসকেও আমরা এক ধরনের ত্বরণ বলতে পারি, বাট সেটাকে আমরা নাম দিই হচ্ছে মন্দন, বা যাকে আমরা বলি রিটার্ডেশন। তো এই যে মন্দন বলি, এটা হচ্ছে সময়ের সাথে বেগ হ্রাসের হার। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আসলে আমাদের এই যে বেগের যে পরিবর্তনটা, রাইট? তো বেগের পরিবর্তনটা আমি ধরলাম যে আসলে ধরো সাপোজিং যে আমাদের ইনিশিয়াল অবস্থায় আমাদের বেগ ছিল হচ্ছে কি ইউ ধরে নিলাম আমি, অর্থাৎ এটাকে আমাদের বইতে ভি নটও লেখা আছে অনেক সময়। সো তুমি ভি নট সমান মনে রাখবা ইনিশিয়াল যে বেগটা। অর্থাৎ আমি ধরলাম ইনিশিয়াল বেগে একটা বস্তু আছে যেটা টি টাইম পরে, অর্থাৎ টি টাইম পরে এটার বেগ হয়ে গেছে হচ্ছে ভি। তো ফার্স্টে ছিল ইউ, পরে হয়ে গেছে ভি। ফলে আমি বলতে পারি কি যে এখানে আমাদের বেগের যে পরিবর্তন এবং সেটা হচ্ছে ভি মাইনাস ইউ, রাইট? অর্থাৎ এটা তো পরে হয়েছে, তো তার মানে কি, যেটা ইভেনচুয়াল বেগ যেটা হয়েছে সেটার সাথে আমি ইনিশিয়াল বেগকে বিয়োগ দিলাম। এবং যেহেতু আমার হার বলছে, বেগের পরিবর্তনের হার, তাই আমার সেক্ষেত্রে হার মানে টি দিয়ে টাইম দিয়ে ভাগ। তো আসলে এটাই হচ্ছে আমাদের সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। এবং ত্বরণ সমান আমি কি লিখতে পারি যে ভি মাইনাস ইউ বাই টি। সো খুবই গুরুত্বপূর্ণ। এবং ত্বরণ একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ আমার এই যে আমার যে বেগ, এই বেগ কিন্তু ভেক্টর রাশি। সো বেগ যেহেতু ভেক্টর রাশি, তাই আসলে আমাদের ত্বরণও কিন্তু ভেক্টর রাশি। টাইম আমাদের কিন্তু স্কেলার রাশি, কিন্তু আসলে আমাদের বেগ যেহেতু ভেক্টর রাশি, তার মানে কি বোঝায় যে বেগের দিক এবং ত্বরণের দিক কিন্তু আসলে একই হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। তো এখন বলে দেই যে ত্বরণের যেহেতু ত্বরণ সমান ডেল ভি বাই ডেল টি, এরকম একটা বিষয়, তাই এখান থেকে আমরা ইউনিটও বের করে ফেলতে পারি। আমরা বেগের একক কি জানি? মিটার পার সেকেন্ড। এবং টাইম এর একক কি জানি আমরা? সেকেন্ড, রাইট? এটা আমরা জানি। তো তো এখান থেকে কিন্তু আমরা ইভেনচুয়ালি বলেই দিতে পারি, তাহলে আমাদের ত্বরণের যে ইউনিট বা একক, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে, আমি যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে এরকম হয়ে যাবে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমার ত্বরণের ইউনিট। তো এই ইউনিট থেকে আমি ডাইমেনশনও নির্ণয় করে ফেলতে পারি, বা মাত্রা নির্ণয় করতে পারি ত্বরণের। তো ত্বরণের মাত্রা এখানে এম এর মাত্রা হচ্ছে এল, এবং এস এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি টাইম বা টি ইনভার্স -2, বা আমি বলতে পারি টু দি পাওয়ার -2। তো এক্ষেত্রে দেখো আমাদের এম লেখা লাগে না, কারণ এম এর পাওয়ার 0 হয়ে যায়। কারণ কি, আমাদের এই আসলে ত্বরণ আমাদের ভরের উপর নির্ভর করে না। কোন ক্ষেত্রে করে না সেটা আমাদের জানতে হবে। আমরা যখন আসলে বলে যাব, বল রিলেটেড ব্যাপার স্যাপারে যাব, তখন আসলে কিন্তু আমাদের ভর ত্বরণকে প্রভাবিত করতে পারে। কিন্তু কথা হচ্ছে আমাদের এই সকল ক্ষেত্রে, অর্থাৎ যেই ক্ষেত্রে আমরা একটা বস্তুর ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ একটা বস্তু এখানে আছে, এখান থেকে আমি এখানে নিলাম, এবং নেওয়ার ফলে কতটুকু বেগ হইল বা কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই সকল ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার ত্বরণ কিন্তু আসলে মাসের উপর ডিপেন্ড করে না। সো এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ বস্তুর মাস। সো জাস্ট এটার মাত্রা লেন্থ টাইম ইনভার্স 2। সো এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তো তারপরে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আসলে আমাদের গড় ত্বরণ কাকে বলে। গড় ত্বরণ হচ্ছে যে কোনো সময় ব্যবধানে, অর্থাৎ তুমি যদি গড় বেগ শিখে থাকো গত ভিডিওতে, তাহলে গড় ত্বরণও তুমি বুঝবা যে আসলে আমাদের যে কোনো সময় ব্যবধানে আমাদের যে প্রতি সেকেন্ডে বেগের যে পরিবর্তন হয়, তাহলে তাকে আমরা বলবো গড় ত্বরণ। অর্থাৎ এটাকে আমরা এইভাবেই লিখতে পারি, অর্থাৎ যে কোনো সময় ব্যবধান। এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ফিক্সড টাইম ব্যবধান নাই। বাট যদি সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যেই ত্বরণটার কথা চিন্তা করি, সেই ত্বরণটাকে আমরা বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ। এবং এটা সমান আমি লিখতে পারি ডি ভি বাই ডিটি, এবং এটাকে আমি এভাবে লিখতে পারি, রাইট?
তো ডি দ্বারা কি বুঝেছি? ডি দ্বারা বুঝেছি আসলে খুবই ছোট, রাইট? খুবই ছোট একটা পরিমাণ বেগের এবং খুবই ছোট টাইম ব্যবধান প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যায়, তবে শূন্য না। তো এখন আমাদের যে ব্যাপারটা আসে যে আসলে ত্বরণের প্রকারভেদ। আচ্ছা, ত্বরণের প্রকারভেদ যদি আমরা করতে চাই, মনে রাখবো যে ত্বরণ সাধারণত এই যেই তো আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম যে গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। তো তা বাদে আমাদের দুই ধরনের ত্বরণ আমরা কথা বলি। একটা হচ্ছে আমাদের আসলে ওই আগেরটার মতোই, অর্থাৎ আমাদের একটা হচ্ছে সুষম ত্বরণ বলতে পারি আমরা, বা যাকে আমরা ইউনিফর্ম ত্বরণ বলতে পারি। একটা হচ্ছে ইউনিফর্ম ত্বরণ। আসলে তুমি যদি ভেলোসিটির ভিডিওটা দেখে থাকো তাহলে এটাও আসলে ওইটার মতোই ব্যাপার স্যাপার। একটা হলো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আচ্ছা, ইউনিফর্ম মানে হচ্ছে সুষম ত্বরণ, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে, এবং নন ইউনিফর্ম মানে অসম ত্বরণ। তো সুষম এবং অসম ডিফারেন্সটা কি? আচ্ছা আচ্ছা, ত্বরণ কি সেটা আমি তোমাকে উদাহরণের সাথে এখনো বুঝাই নেই। দেখো, আমি ধরলাম যে একটা বস্তু, ফার্স্টে ধরো এর ভ্যালোসিটি ছিল 1, একটা বস্তু চলতেছে, তার ভ্যালোসিটি ফার্স্টে 1 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পরে আমি ধরলাম 1 সেকেন্ড পরে তার ভ্যালোসিটি হলো 3, আরেক সেকেন্ড পরে তার ভ্যালোসিটি হলো 5, আরেক সেকেন্ড পরে তার ভ্যালোসিটি হলো 7, আরেক সেকেন্ড পরে তার ভ্যালোসিটি হলো 9। তো দেখো 9 হলো এবং এখানে ধরলাম থেমে গেল। তো এখানে দেখো আমরা কয় সেকেন্ড নিছি, সেকেন্ডটা তুমি হিসাব করো, যে আমি 1 2 3 4 4 সেকেন্ড হিসাব করছি। 4 সেকেন্ড টাইমের মধ্যে এখন আমি যদি ত্বরণটা নির্ণয় করতে চাই, সূত্র কি জানি? v মাইনাস ইউ বাই টি। সো তুমি চিন্তা করো যে আসলে এখানে শেষ বেগ হচ্ছে 9 এবং ফার্স্ট বেগ হচ্ছে 1। সো আমি বলতে পারি যে 9 মাইনাস 1 এবং বাই 4। 4 কেন? কারণ টাইম তো আমরা 4 সেকেন্ড নিছি। তো ইভেনচুয়ালি আমরা পাচ্ছি কত এখানে? 2, রাইট? এবং এই 2 হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাই হচ্ছে আমার ত্বরণের মান। তার মানে কি? প্রতি সেকেন্ডে, দেখো এখানে তুমি লক্ষ্য করবা যে এখানে কিন্তু আমার বেগ 2 মিটার পার সেকেন্ড বাড়তেছে, এখানে 2 মিটার পার সেকেন্ড বাড়তেছে, এখানে 2 মিটার পার সেকেন্ড বাড়তেছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে যখন বেগ একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে, যখন সমান টাইম ইন্টারভেলে আমাদের ত্বরণ যখন সমানভাবে বাড়তে থাকে, তখন তাকে আমরা বলি হচ্ছে সুষম ত্বরণ। অর্থাৎ ধরো সর্বক্ষেত্রে আমার 2 মিটার পার সেকেন্ড বেগ করেই বাড়তে থাকবে, এবং একে আমি বলবো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো যে ব্যাপারটা এরকম। তো সুষম ত্বরণের উদাহরণ যদি আমরা জানতে চাই, তাহলে বলতে পারি যে আসলে আমাদের অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ কীভাবে? আমরা যখন একটা বস্তুর কথা চিন্তা করি, উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে, যখন উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে তখন তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বাড়তে থাকে, রাইট? অর্থাৎ প্রতি সেকেন্ডে এত বাড়তে থাকে, এবং যত নিচে নামতে থাকে তার বেগ কিন্তু তত বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ তার বেগ প্রতি সেকেন্ডে এত বাড়ে, এবং এত বাড়ার মানে কি? তার ত্বরণ এত। সো এটা হচ্ছে আমাদের একটা সুষম ত্বরণের উদাহরণ। কারণ কি, সবসময় বস্তুটার একই ত্বরণ হচ্ছে, প্রতি সেকেন্ড সময়ের সাথে সাথে। এখন আসি তাহলে আমাদের নন ইউনিফর্ম ত্বরণ কাকে বলে, বা অসম ত্বরণ কাকে বলে? আচ্ছা, যখন আসলে এরকম হারে, অর্থাৎ একটা ধরো দুই প্রত্যেক ক্ষেত্রে এরকম সেম বেগ বৃদ্ধি না পেয়ে আমাদের যদি নন ইউনিফর্ম হারে বা অসম, অর্থাৎ সমান না, বেগের পরিবর্তনের হার, বা আমরা বলতে পারি আসলে বেগের পরিবর্তনের হার সমান না, অর্থাৎ সময়ের সাথে বেগ সমানভাবে পরিবর্তিত হচ্ছে না, তখন তাকে আমি বলবো অসম ত্বরণ। তো অসম ত্বরণ কি সেটা আসলে বুঝতে পারছো? অর্থাৎ ধরো ফার্স্টে বেগ হইলো 1, পরে হইলো 3, পরে হয়ে গেল ধরো 7। ফলে দেখো এখানে ত্বরণ ছিল কত? এখানে আমাদের বেগ বৃদ্ধি ছিল 2, এখানে বেগ বৃদ্ধি কত হয়ে গেছে? এখানে বেগ বৃদ্ধি হয়ে গেছে হচ্ছে 4। কিন্তু আমার তো এইটা তো বেসিক্যালি আমাদের সুষম ত্বরণের উদাহরণ না। সো এই বিষয়টা মনে রাখতে হবে যে এটা হচ্ছে অসম ত্বরণ। যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণের মান ও দিক বা উভয়ই পরিবর্তিত হয়, তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে। অর্থাৎ যদি কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার সমান না থাকে, তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে। তো এখন কথা হচ্ছে অসম ত্বরণের উদাহরণ তাহলে কোনগুলা? আচ্ছা, বেসিক্যালি আমাদের ভূপৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে আমরা যত বস্তু দেখি, ধরো একটা গাড়ির কথাই চিন্তা করি, আমাদের গাড়িটা কিন্তু
যদি চলে, যখন চলবে তখন গাড়িটা কিন্তু সুষম ত্বরণে চলতে পারবে না। কারণ কি, এটা যদি বাস্তব নিরিখে চিন্তা করো, এটা কিন্তু অসম ত্বরণে চলবে, অর্থাৎ সমান সময়ে সমান বেগ বৃদ্ধি এরকম সর্বক্ষেত্রে দেখা যায় না। সো আমরা বলি ভূপৃষ্ঠে সচরাচর যেসব গতিশীল বস্তু দেখি আমরা, তাদের ত্বরণকে আমরা অসম ত্বরণ বলতে পারি। বাট আমরা কিছু ক্ষেত্রে প্রশ্নে যখন ম্যাথ করতে যাবা, তখন বলা থাকতে পারে যে এটা সুষম ত্বরণে চলতেছে, তখন তোমার ওইটা ভেবেই অঙ্ক করে নিতে হবে যে এটা সুষম ত্বরণে আছে, মানে প্রতি সেকেন্ডে সমান ভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের জাস্ট জানার ছিল। এরপরে এখন আরেকটা বিষয় দেখো, আমি ধরলাম যে এই দিকে একটা বস্তু চলতেছে এবং বস্তুটার বেগ ধরো ইনিশিয়াল অবস্থায় ছিল 4 এবং সেখান থেকে ফাইনাল অবস্থায় বেগ হয়েছে 6। তাহলে আমি যদি বলি, এবং ধরো ব্যাপারটা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে করছে, তাহলে আমি যদি বলি এর ত্বরণ কত, তুমি অবশ্যই বলবা যে এর ত্বরণ হচ্ছে তাহলে জাস্ট বেগের ডিফারেন্সটা মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এর ত্বরণ তো 2 মিটার পার সেকেন্ড। আবার আমি যদি আরেকটা ক্ষেত্র চিন্তা করি, কি ক্ষেত্র, আমি যদি বলি যে ধরো এখানে আমাদের ফার্স্ট ইনিশিয়াল বেগ ছিল 6, ফাইনাল বেগ হয়ে গেছে 4 এবং এইখানে ডিউরেশনটা 1 সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে তুমি ত্বরণ কী বলবা, এটাও ডিফারেন্স, তবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি হয় তাহলে -2 হয়ে যাবে। এবং যদি -2 হয়, খুবই গুরুত্বপূর্ণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে কি বলবো, মন্দন। এটাকে আমি কিন্তু ত্বরণ বলবো না, একে আমি বলবো মন্দন বা রিটার্ডেশন, অর্থাৎ আমাদের বেগ হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে যখন বেগ হ্রাস পায় তখন বেগ হ্রাসের হারকে, অর্থাৎ সময়ের সাথে বেগ এর হ্রাসের যে পরিমাণ, তাকে আমরা বলি হচ্ছে মন্দন। খুবই গুরুত্বপূর্ণ। তো এটাকে আমি মন্দন বলতে পারি। মন্দন কত, 2, অর্থাৎ মন্দনের মান এইটা, এবং মাইনাস বুঝাইছি মন্দন বুঝাতে। আসলে আমি আরেকটা বিষয় তোমাকে বলে রাখি যে আমাদের ত্বরণের মান যদি মাইনাস হলেই যে তাকে মন্দন বলবো, ব্যাপারটা এরকম না। কেন এরকম না, ধরো এরকম একটা ক্ষেত্র চিন্তা করো যে আমাদের এই যে দিকটা, আমরা এই দিককে পজিটিভ যদি ধরি এবং তাহলে এই দিককে আমরা নেগেটিভ ধরি, এবং এই দিককে নেগেটিভ ধরে আমি চিন্তা করলাম যে আসলে এই দিক বরাবর আমি শেষ বেগ হচ্ছে ধরো 4 এবং ইনিশিয়াল বেগ হচ্ছে 6। আমার শেষ বেগ হচ্ছে 4 এবং ইনিশিয়াল বেগ হচ্ছে 6। তো সেখান থেকে আমি যদি আসলে ত্বরণের মানটা নির্ণয় করতে চাই যে ত্বরণ কত হবে, তাহলে তুমি কি বলবা, তাহলে বলবা যে আসলে আচ্ছা আমি এখানে এটা চিন্তা না করে এরকম চিন্তা করি। কীরকম, যে আমাদের ধরো ইনিশিয়াল বেগ হচ্ছে 4 এবং শেষ বেগ 6। তো আমি যদি চিন্তা করি যে এ কত, এবং এই ডিউরেশনটা 1 সেকেন্ডেই হচ্ছে, ডিউরেশনটা 1 সেকেন্ড, টাইম পিরিয়ডটা, তাহলে সেক্ষেত্রে 6 - 4 = 2। তবে এক্ষেত্রে একটা কথা আছে, আমি কিন্তু ভুল করছি, এখানে হবে -6, এক্ষেত্রে হবে -4, এবং ইভেনচুয়ালি আমি ক্যালকুলেশন করলে কি পাবো, এটা হয়ে যাবে প্লাস এবং আমি পাবো -2। খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমার -2 হচ্ছে, কেন আমি মাইনাস দিলাম 4 এবং 6-এর আগে, কারণ হচ্ছে আমি এই দিকটাকে পজিটিভ ধরছি, তার মানে বিপরীত দিকে গেছে, তার মানে কি আমার এটা হচ্ছে নেগেটিভ দিক, যেহেতু নেগেটিভ তাই 6-এর আগেও মাইনাস দিতে হবে, 4-এর আগেও মাইনাস দিতে হবে, এবং যার ফলে আমি -2 পাবো। তো এখন কথা হচ্ছে যে এই যে আমি মাইনাস পাইলাম, এবং আমি যখন ত্বরণের মান মাইনাস পাবো তাকে আমি মন্দন বলে দেব, কিন্তু সেটা কিন্তু না, এখানে আমার বেগ বৃদ্ধি পাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আমার 4 ছিল, হয়েছে 6, বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মাইনাসটা আসছে বেসিক্যালি আমি বিপরীত দিকে গেছি, তাই আসলে আমাদের এটাকে মাইনাস দিতে হয়েছে, এটাকে মাইনাস দিতে হয়েছে, ওভারঅল আমার ত্বরণের মানটা মাইনাস চলে আসছে। তার মানে এটা কিন্তু মন্দন না, এটাকে আমরা ত্বরণই বলবো, বা অ্যাক্সিলারেশন বলবো। খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি আর রিটার্ডেশন বা মন্দন বলতে পারবো না। জাস্ট এত শত ঝামেলা তোমার মনে রাখা লাগবে না। আমাদের ত্বরণের ক্ষেত্রেও মান মাইনাস আসতে পারে, তবে তোমার যেটা মনে রাখতে হবে, মাইনাস আসলেই তুমি মন্দন বলে দিতে পারবা না। তোমার জাস্ট যেটা মনে রাখতে হবে যে আসলে যখন বেগের মান বৃদ্ধি পাবে সময়ের সাথে, তখন আমরা তাকে ত্বরণ বলবো, এবং যখন সময়ের সাথে বেগের মান হ্রাস পাবে তখন আমরা তাকে মন্দন বলবো। সেটা সুষম হারেও হতে পারে, অসম হারেও হতে পারে, অর্থাৎ ইউনিফর্মলি হতে পারে, নন ইউনিফর্মলি হতে পারে। তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা বেগ, আসলে আমাদের বেগের সমীকরণ সমূহ জানবো। আমাদের বেগের সমীকরণ আছে কতগুলো, বেসিক্যালি আমাদের 3টা সমীকরণ আছে। আরও আরও খুঁটিনাটি সমীকরণ আছে, বাট 3টা আসলে খুব পপুলার। অর্থাৎ একটা হচ্ছে, আমরা একটু আগে ত্বরণের যে সূত্রটা দেখলাম, v - u/t, u বলতে আদি বেগ, v বলতে শেষ বেগ, এবং t বলতে টাইম ইন্টারভাল।
তো আমি বলে রাখি টি মানে কিন্তু আসলে টাইম ডিফারেন্সটা, অর্থাৎ আমরা টি লিখি এই কারণে, টি বলতে কিন্তু আমরা বুঝি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, রাইট? এই বিষয়টা মনে রাখবা। আমরা টি ইনিশিয়ালকে 0 ধরি বেসিক্যালি, তাই আমরা এখানে জাস্ট টি লিখে দিই। কিন্তু টি ইনিশিয়াল যে আসলে 0 হবে ব্যাপারটা এরকম না। টি ইনিশিয়াল যদি 0 না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এইভাবে ব্যবহার করা লাগবে। সো তুমি ডেল টি বলে দিতে পারো, অর্থাৎ টি এর যে ডিফারেন্সটা। তো এই সূত্রটা আমি জানলাম। এখান থেকে আমরা আরেকটা সূত্র বলতে পারি। কি সূত্র? সেটা হচ্ছে যে দেখো, আমি যদি টিকে এই পাশে গুণ করে দিই, ফলে আমি ইভেনচুয়ালি যে সূত্রটা পাবো শেষ বেগের যে সূত্র, যে ভি সমান ইউ প্লাস এটি। সো এই সমীকরণটা ভালো করে মনে রাখো, আমাদের খুবই কাজে লাগবে। ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা কিন্তু আমি শেষ বেগ, এটা শেষ বেগ, এটা আদি বেগ, এটা ত্বরণ, এটা টাইম, এই বিষয়গুলো জানা থাকা লাগবে। এগুলো তুমি 19-এই শিখছো। তো আমি তোমাকে আরেকটা সূত্র বলি। আরেকটা সূত্র আছে, যদি তুমি ডিসপ্লেসমেন্টের মান নির্ণয় করতে চাও তাহলে এরকম ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, অর্থাৎ আমরা জানি এস সমান ভিটি। এস সমান ভিটি, এটা কোন ক্ষেত্রে জানি? আমরা যখন সমবেগে কোনো একটা বস্তু চলতেছে, অর্থাৎ সুষম বেগে, তখন তার যে ভেলোসিটি, তার মধ্যে ত্বরণ নাই কোনো, যার মধ্যে ত্বরণ নাই তার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এবং এই ত্বরণ নাই এরকম ক্ষেত্রতে আমি যখন আসলে চিন্তা করব, তখন সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এবং পাশাপাশি আমি এইখানে অ্যাভারেজ ভেলোসিটি ব্যবহার করছি, অর্থাৎ আমার একটা বস্তু ইউবেগে ইউবেগে হচ্ছে তার আদি বেগ, ভিবেগ শেষ বেগ, এবং দুইটার যে গড় বেগ অর্থাৎ 2 দ্বারা ভাগ করছি আমরা। যখন একটা বস্তু সমবেগে চলে তখন তার গড় বেগ এইভাবে আমি নির্ণয় করতে পারি। তো এইভাবে এই গড়বেগটা বসে এখানে টি বসাই দিছি, সো এইভাবে কিন্তু তুমি এস এর মানটা নির্ণয় করতে পারো। এবং এস সমান ভিটি, এই সূত্রটা হচ্ছে আমাদের যখন দুইটা বস্তু সমবেগে চলতেছে, তখন তুমি ভি এর জায়গায় একটা তোমার যে ভেলোসিটি আছে তার মান বসাই দিতে পারো। এবং তারপরে যে সূত্রটা জানবো সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যখন তোমার ধরো এস নির্ণয় করবা, তোমার আদিবেগ দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে, ত্বরণও দেওয়া আছে, তখন তুমি এস কিন্তু খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবে। এই সূত্রগুলো কিন্তু তুমি আগেই ভালো করে জানো, তারপর আমি বলে দিচ্ছি। ইউ এর জায়গায় আমাদের বইতে ভি নটও ব্যবহার করে থাকে। তো নেক্সট যে সূত্রটা আমরা জানবো সেটা হচ্ছে ভি স্কোয়ার, অর্থাৎ শেষ বেগের বর্গ, ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। খুবই গুরুত্বপূর্ণ আসলে এই সকল বিষয়গুলো। যখন আমরা একটা প্লেনে ধরো অনেকগুলো বস্তু, একটা বস্তু গতিশীল এইভাবে চলতেছে, সেই সকল ক্ষেত্রে চিন্তা করি। একটা একটা রাস্তা দিয়ে চলতেছে, বা 1D বিষয়সমূহ, লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো চিন্তা করতেছি। আচ্ছা, যাই হোক, তো এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এগুলো সব ভালো করে মনে রাখবা। তো এই তিনটা সূত্রই বেসিক্যালি আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে এস, রাইট? এস বলতে সরণ। তো এই তিনটা সূত্রের পরে আমরা ইভেনচুয়ালি শেষ করার আগে আরেকটা সূত্র দিয়ে শেষ করব, যেই সূত্রটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই সূত্রটা বলতে আমি বোঝাতে চাচ্ছি, ধরো আমি 1 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করলাম, 1 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট s1। আবার 2 সেকেন্ড সময়, অর্থাৎ যখন আমার সময়টা 2 সেকেন্ড, তখন আমি s2 দূরত্ব অতিক্রম করলাম। s2 দূরত্ব মানে হচ্ছে জাস্ট এতটুকু দূরত্ব অতিক্রম। অর্থাৎ দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি দ্বিতীয় সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছি, সেটা যদি তোমাকে বলা হয় তাহলে তুমি বলবা তুমি দ্বিতীয় সেকেন্ডে, কিন্তু দ্বিতীয় সেকেন্ডে তুমি অতিক্রম করছো হচ্ছে এখান থেকে এতটুকু। দ্বিতীয় সেকেন্ডে মানে কিন্তু এই দুইটা মিলাইয়া না, 1 সেকেন্ডও সাথে থাকবে, ব্যাপারটা এরকম না। 2 সেকেন্ডে বলে নাই, বলছে দ্বিতীয়তম সেকেন্ডে, অর্থাৎ জাস্ট তুমি এই 2 সেকেন্ড সময়ে এতটুকু সময় জাস্ট কতটুকু দূরত্ব অতিক্রম করছো, তাহলে তুমি অ্যান্সার হবে যে এতটুকু। ঠিক একইভাবে আমাদেরকে যদি বলে যে এস এন, অর্থাৎ আমার এই এনতম সেকেন্ড, অর্থাৎ আমার সেটা ধরো 10তম সেকেন্ড হতে পারে, জাস্ট এই 2তম সেকেন্ডের মতো বা 1তম সেকেন্ডে আমি যে ধরো খালি এতটুকু দূরত্ব অতিক্রম করছি, ঠিক একইভাবে আমার যদি বলে 10তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছি, তাহলে তার জন্য আমরা একটা শর্টকাট সূত্র জানবো, যেটা আমাদের অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে এস এন। এন বলতে বোঝাচ্ছে আমার কততম সেকেন্ডে আমার সরণ নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে ইউ আদিবেগ প্লাস হাফ এ 2n - 1। খুবই গুরুত্বপূর্ণ, নোট ইট ডাউন।
দেখো এন বলতে বোঝাচ্ছে আমার কততম টাইমে, কততম সেকেন্ডে, এবং এন বলতে কততম সেকেন্ডে। খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটা, কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আই এম সেইং ইউ অ্যাগেইন টু নোট ইট ডাউন অ্যান্ড টু জাস্ট ট্রাই টু মেমোরাইজ দিস সো দ্যাট ইউ ডু নট ফরগেট ইট ফর গুড। সো ইউ মানে আদিবেগ, এ মানে ত্বরণ, এন মানে হচ্ছে কততম সেকেন্ডে তুমি সরণ নির্ণয় করতে যাচ্ছ।